নিজের ভুল বুঝতে পেরে সূর্যের কাছে ক্ষমা চাইলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ স্রোতকে বলতে থাকে, আমি মানছি আমি রাইকে অনেক কষ্ট দিয়েছি, বারবার রাইকে সন্দেহ করেছি, কিন্তু তার জন্য তো আমি ক্ষমাও চেয়েছি। বলো কি করব? বারবার পরিস্থিতিগুলো এরকম হয়ে যায় না, সবকিছুর জন্য রাই দোষী হয়ে যায়। আমি কি করব বলো, সিচুয়েশন গুলাই এরকম হয়ে যায়। আর সেই জন্যই তো রাইকে আমি বারবার করে ভুল বুঝি, আবার নিজের ভুলটাও বুঝতে পারি। তখনই স্রোত বলতে থাকে, কোন পরিস্থিতির কথা বলছো অনিতা তুমি? এই যে আমার দিদিভাই প্রেগনেন্ট হওয়ার খবর। কেন? দিদিভাই বারবার করে বলেছিল রিপোর্টটা ভুল। আর তাছাড়া ডক্টরের সাথে তো তুমি দিদিভাইকে ভালো করে কথাও বলতে দাওনি। ডাক্তারকে যদি তুমি বলতে যে তোমাদের মধ্যে ওরকম কোনো সম্পর্ক নেই, গড়ে ওঠেনি, তাহলে তো ডক্টর অন্য টেস্ট করাতো। আর ডাক্তারের কথা বাদই দিলাম, তুমি নিজে, তোমার নিজে তো বোঝা উচিত ছিল যে তোমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। না, তুমি এমন একটা খবর শুনেই দিদিভাইকে সন্দেহ করা শুরু করলে। ভাবলে না ও তো এরকম কাজ করতেই পারে। তাই অনিদা, প্লিজ অনেক হয়ে গেছে। আর এসব না শুনতে আমরা আগ্রহী নই। আর আমার দিদিভাইকে আমরা এখানে চিকিৎসা করাতে নিয়ে এসেছি। কোনো রকম কোনো সিনকেট আমরা চাই না। তখনই অনির্বাণ বলতে থাকে, এই কথা কেন বলছো স্রোত? রাই আমার স্ত্রী, আমি কেন সিনকেট করব? আমি কি ওর পাশে দাঁড়াতে পারি না? তখন স্রোত বলে, না দিদিভাইয়ের না তোমার প্রতি কোনো রকম অভিমান নেই। বুঝতে পেরেছো? অভিমান মানুষ কাছের লোকের উপর করে। কিন্তু তোমার প্রতি কোনো অভিমান নেই। তোমার প্রতি যা আছে শুধু ঘেন্না। ঘেন্না আছে। তাই দিদিভাই সারাদিন আক্ষেপ করত যে কেন তোমার মতো একটা মানুষকে বিশ্বাস করেছিল? তোমার মতো একটা মানুষকে কেন ভালোবেসেছিল? যে কিনা দিদিভাইকে চোর বানিয়ে পুলিশ নিয়ে এসেছিল? তখনই অনির্বাণ বলতে থাকে, স্রোত থামো, তুমি থামো। তখনই স্রোত বলতে থাকে, এগুলো আমার কথা নয়, এগুলো দিদিভাইয়ের কথা। আর সবটা তো আমি ওরকম ভাবে বলতেও পারছি না। ঠিক তখনই সার্থক চলে আসে, এসে বলতে থাকে, স্রোত তুমি এখানে কি করছো? তখন স্রোত বলতে থাকে, আমাদের বাড়ির লোকদের মাঝখানে যেন কোনো অবাঞ্ছিত লোক ভিতরে না ঢুকতে পারে, সেটাই করছি। তখনই সার্থক বলতে থাকে, চলো তোমার সাথে আমার ভিতরে কথা আছে, এসে পড়ো। এই বলেই স্রোতকে নিয়ে চলে যায় সার্থক। তারপরে দেখা যাবে রায়ের অপারেশন সাকসেসফুল হয়। তখন ডক্টররা খুব খুশি। তারপরে ডক্টররা বলতে থাকে, এবার কিন্তু পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে 24 ঘন্টা। আর খুবই সাবধানের সাথে রাখতে হবে। যেভাবে রাখতে হবে সেটা তো আপনারা জানেন। তখন নার্সকে বলে দেয় বাড়ির লোককে যেন খবরটা দিয়ে দেয়। তখন ডক্টর বলে, হ্যাঁ সার্থক সেনগুপ্তকে আমি জানিয়ে দেবো, ও বলে দেবে। তারপরেই সবাই মিলে রাইকে আইসিইউতে রেখে দেয়। ওইদিকে দেখা যাবে সূর্য দাঁড়িয়ে আছে, আর রায়ের মা আর বৌমনি। রায়ের মা কাঁদছে আর বলছে, আমার রায়কে এখনো অপারেশনটা হলো না, আমার রায়কে আমি কখন দেখতে পারবো? আমার যে আর সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না। তারপর বৌমনি বলতে থাকে, মা আসবে তো, স্রোত আসুক, ও ডক্টরও আসুক, কথা বলবে তো। এখন রায়ের কি অবস্থা সেটা তো আমাদের জানতে হবে। তারপরেই সার্থক স্যার চলে আসে আর স্রোতও আসে। তারপরে ওনারা বলতে থাকে যে আপনারা চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে। আর পেশেন্টকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ওখানে যদি দেখে যে না পেশেন্ট ঠিক আছে, তাহলে বেডে দেওয়া হবে। আর এখনো জ্ঞান ফেরেনি। তখনই স্রোত সহ সবাই খুশি হয়ে যায়। তখন স্রোত বলতে থাকে যে আমরা দিদিভাইকে দেখতে পারবো তো? তখন সার্থক বলে, জানোই তো তুমি আইসিইউতে আছে, বাইরে থেকে দেখা যাবে। তারপরে দেখা যাবে সেখানে অনির্বাণ চলে আসে আর এসে বলতে থাকে, রায়ের কি অবস্থা? রায়কে কি বেডে দেওয়া হয়েছে? রায় কোথায়? তখনই স্রোত বলতে থাকে, দেখো অনিদা, তোমাকে বারবার বলেছিলাম এখানে আসবে না, একদম সিনকেট করবে না। তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো? তখন অনির্বাণ বলতে থাকে, কেন আসবো না স্রোত? রাই আমার স্ত্রী, কেন আমি আসবো না? আমি রাইকে দেখতে দেখতে এসেছি। তখনই স্রোত বলতে থাকে, তোমাকে কতবার বলবো, এখানে আমরা বাড়ির লোক আছি, তোমাকে দেখতে দেয়া হবে না, বুঝতে পেরেছো? তারপরে সার্থক বলতে থাকে, স্রোত অযথা কথা বাড়িও না, চলো বাহির থেকে দেখবে। তারপরে স্রোতকে নিয়ে দেখিয়ে আনে সার্থক। রাইকে দেখে স্রোত খুবই কষ্ট পেতে থাকে। তারপরে সার্থক বলতে থাকে, স্রোত চলো রিসেপশনে যেতে হবে, একটু দরকার আছে। তখনই স্রোত বলে, আচ্ছা ঠিক আছে চলুন স্যার। তখন এসেই বৌমনি আর রায়ের মাকে বলতে থাকে, বৌমনি মাকে নিয়ে তুমি দেখিয়ে আনো, ঠিক আছে? আর বাহিরে কেউ যেন না যায়। এই কথা বলে স্রোত বলতে থাকে, বৌমনি তুমিও এসো রিসেপশনে। এই বলেই স্রোত রিসেপশনে চলে যায়। তারপরে দেখা যাবে বৌমনি রায়ের মাকে দেখিয়ে আনে। দেখিয়ে এনেই রায়ের মা কাঁদতে থাকে। তারপরে বসিয়ে রেখেই বৌমনিও রিসেপশনে যায়। ওইদিকে সূর্যও
রায়ের মায়ের কাছে গিয়ে বসে। এদিকে অনির্বাণ দৌড়ে চলে যায় রাইকে দেখতে। বাহির থেকে রাইকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, রাই, আমার জন্যই তোমার আজকে এই অবস্থা। সব দোষ আমার, সব দোষ আমার। আমি কেন যে তোমাকে বারবার ভুল বুঝি জানি না। তবে এটাই বলবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এই ভেবেই অনির্বাণ কাঁদতে থাকে। তারপর দেখা যাবে রিসেপশনে গেলেই রিসেপশন থেকে স্রোতদের বলতে থাকে যে আপনারা তো 50,000 টাকা জমা দিয়েছিলেন, আরো 1 লাখ টাকা এখন জমা করতে হবে। তখন বৌমনি বলতে থাকে, স্রোত, গহনা লাগিয়ে তো 1 লক্ষ টাকা এনেছিলাম, তাহলে এখন আর বাকি 50,000 টাকা তুমি এখানে জমা দাও। আমি কিছু বিক্রি করে তারপরে 50,000 টাকা নিয়ে আসছি। জানি তোমার কষ্ট হবে স্রোত, তারপরেও এই গহনাগুলোই তো সবকিছু। বলো, গহনা থাকে কেন? বিপদে কাজে লাগার জন্যই তো। তখন স্রোত বলতে থাকে, বৌমনি আমি জানি, দাদা ভাইয়ের সময়ও তোমার কিছু গহনা বিক্রি করতে হয়েছিল। তখন বৌমনি বলে, চিন্তা করো না। তারপর দেখা যাবে অনির্বাণ সেখানে আসে, এসে বলতে থাকে, কত টাকা হয়েছে? আমি দেব। তখন স্রোত বলে, না, ওনার থেকে আপনারা কোনো টাকা নেবেন না। তখন অনির্বাণ বলে, স্রোত, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি ওর হাজবেন্ড, আমারই তো টাকা দেওয়ার নিয়ম, তাহলে আমি কেন টাকা দেবো না? তখন স্রোত বলতে থাকে, কিসের নিয়মের কথা বলছো তুমি? তুমি কিসে টাকা দেবে? তুমি টাকা খরচ করতে চাওনি, সেই জন্য তো আমার দিদিভাইকে অন্য কোনো ডক্টর দেখাওনি তুমি। উল্টো ওকে ভুল বুঝে ওকে অনেক কথা শুনিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। তাহলে এখন কেন এসব কথা বলছো? না, তোমার থেকে কোনো টাকা আমরা নেব না। তখন সার্থক বলতে থাকে, স্রোত, তোমাকে বাবা কি বলেছিল? কি বলেছিল? বাবা আমাকে এই যে কার্ডটা দিয়ে গেছে, বাকি টাকা আমি দিয়ে দিয়েছি। বৌমনি, আপনাকে কোথাও যেতে হবে না টাকা জোগাড় করতে, ঠিক আছে? তখন স্রোত বলে, তুমি বাবার সাথে কথা বলে নিও। তখন স্রোত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলে নেব। তখন অনির্বাণ বলে, তুমি আমার থেকে টাকা নিতে পারবে না, কিন্তু ওনাদের থেকে টাকা নিতে পারবে? তাহলে আমি কি বুঝবো? তখন স্রোত বলে, যা ইচ্ছে তুমি বুঝতে পারো, সেটা তোমার ইচ্ছে। হ্যাঁ, ওদের সাথে কাছ থেকে আমি টাকা নিতে পারবো, কিন্তু তোমার থেকে নেব না। তারপর দেখা যাবে সার্থক বাকি টাকাটা দিয়ে দেয়। এদিকে অনির্বাণ সূর্যকে এসে বলতে থাকে, সূর্য ভাই, আমি তোর উপর অন্যায় করেছি, আমি জানি। আমি তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে। তখন সূর্য বলতে থাকে, বারবার তুই ভুল করবি আর ক্ষমা চাইবি, এটাই তো তোর নিয়ম। তুই কতবার আর আমার কাছে ক্ষমা চাইবি বলতো? এখনো এই যে তুই এই প্রমাণটা যদি না দেখতি চোখের সামনে, তাহলে তুই তো ক্ষমা চাইতি না। তখনই অনির্বাণ বলতে থাকে, তুই কি করে জানলি সবটা? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ, এখনই তো তোর আসল মুখোশটা চলে এসেছে। এখন আমি কি করে জানলাম, আমি কি করে আসলাম, এখানে আমি কেন, এই প্রশ্নগুলোই তো করবি, তাই না? তারপরেই অনির্বাণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই অনির্বাণের মা আর বাবা আসে। ওইদিকে অনির্বাণের মা আর বাবাকে দেখে স্রোত রেগে যায় আর বলতে থাকে, মা দেখেছো, ওদের সাথে তুমি একদম কথা বলবে না। এদেরকে দেখলে না শরীর জ্বলে যায় আমার। এখন ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এসেছে। তখনই রায়ের মা বলতে থাকে, যাই হোক না কেন, তুমি কিছু বলবে না, ঠিক আছে? তারপর দেখা যাবে অনির্বাণের মা আর বাবা আসে স্রোতের মায়ের কাছে আর বলতে থাকে, বেয়ান, আমাদের ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমরা তখনই অনির্বাণের বাবা বলতে থাকে, অনির্বাণের অনেক বড় ভুল হয়ে গেছে, ও ভুল করে ফেলেছে, ওর জন্য আমরা লজ্জিত। তখনই স্রোত বলে ওঠে, শুধুমাত্র কি আপনার ছেলের জন্য আপনারা লজ্জিত, না নিজেদের জন্য লজ্জিত? তখন এই কথাতেই সোহিনী বলে ওঠে, জানিস স্রোত, তোমার এখন মনটা ভালো নয়, তাই তোমার কথা আমরা কিছু মনে করছি না। তখন স্রোত বলতে থাকে, না, আপনারা তো আমার দিদিভাইকে কম কথা শোনাননি, তাহলে তাহলে কেন এখানে এসেছেন? এখানে কোনো দরকার নেই আপনাদের, বুঝতে পেরেছেন? তখনই অনির্বাণ বলে ওঠে, স্রোত, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তখনই স্রোত বলতে থাকে, এখানে বাড়ির লোক ছাড়া আর কেউ থাকতে পারবে না, লোকজন বেশি হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ বাহিরে যান। যা শুনে অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।